সামান্য ইভটিজিং কেস কেন্দ্র করে শহরে ঘটে যায় তিনটি ভিন্ন ভিন্ন ক্রাইম। পাওয়া যায় 2টি লাশ। কোনটা অ্যাক্সিডেন্ট, কোনটা অপহরণ আর কোনটা খুন, এটা খুঁজে বের করতেই পুলিশ ডিপার্টমেন্ট হিমশিম খেতে থাকে। এটা এমন একটা মামলা যেখানে প্রতিটা ক্লু তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে গিয়ে আবার ধোঁয়াশায় ফেলে দেবে। ধ্রুবাঙ্গল পথিনারু এমন এক মুভি যেখানে সময়ের ঘটনাগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আসল সত্যটা খুঁজে পাওয়া এক অসম্ভব চ্যালেঞ্জ। এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার একটি কেসের গল্প শোনাতে গিয়ে এমন এক ধাঁধার সামনে দাঁড় করান যা তোমার মস্তিষ্কের সব কোণকে সক্রিয় করে দেবে। তবে তুমি প্রস্তুত তো সত্য আর মিথ্যার এই খেলার অংশ হতে? চলো ঢুকে পড়ি সেই রহস্যের দরজায়। 22শে জুলাই 2016। শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে। মাস্ক পরা একজন কিলার গাড়ি থেকে বেরিয়ে একটা অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। ভেতরে একটা কাপল রোমান্টিক মুডে বার্থডে সেলিব্রেট করছে। অচেনা লোকটি ঘরে প্রবেশ করে ছেলেটিকে মেরে মেয়েটিকে গান পয়েন্টে রাখে। এরপর কি হয় সেটা জানতে 5 বছর এগিয়ে যেতে হবে। ইনি হচ্ছেন দীপক, একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। চাকরিরত অবস্থায় একটা অ্যাক্সিডেন্টে নিজের পা হারানোর কারণে আজ তার এই অবস্থা। দীপকের ফোনে তার জুনিয়র রাজাইয়া কল করে বলে, স্যার আমার একটি ছেলে আছে, ওর নাম গুরু। ওর মা চাই বিদেশে গিয়ে গুরু লেখাপড়া করুক, কিন্তু গুরু চাই পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করতে। আপনি তো জানেন পুলিশের চাকরিটা কতটা বিপজ্জনক, তাই আমি চাই আপনি ওকে একটু বোঝান পুলিশের চাকরিটা কতটা ডিফিকাল্ট। এর কিছুক্ষণ পরেই গুরু আসে দীপকের বাসায়। দীপক গুরুর সাথে এদিক সেদিকের বিভিন্ন কথা বলতে থাকে, কিন্তু গুরু কোনো কথাই বলে না। এক পর্যায়ে দীপক বলে, তুমি যদি সাই হও তাহলে আজ তোমার সাথে আর কথা বাড়াবো না, তুমি চাটা খেয়ে এখান থেকে রওনা হও। কথাটা শুনে গুরু ফাইনালি কথা বলতে শুরু করে। লাস্ট টাইম আপনি একটি কেস সলভ করেছিলেন, যেটা দেখে ইন্সপায়ার হয়ে আমি পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করতে চাই। আমি সেই কেসটি সম্পর্কে অনেক রিসার্চ করেছি, বাকিটা আপনার মুখ থেকে শুনতে চাই। দীপক বলে, কেসটি আমার জীবনের সব থেকে বড় পুরস্কারটি দিয়েছে আমাকে, এবং তার সম্পর্কে আমি তোমাকে অবশ্যই বলবো। তার আগে তুমি বলো, তুমি কেসটি সম্পর্কে কতটুকু জেনেছো? গুরু বলতে শুরু করে। 23শে জুলাই 2016। ঘড়িতে রাত 2টা। প্রবীণ, মাদান এবং মনোজ নামের 3টি ছেলে বাড়িতে ফিরছে। মুভির স্টার্টিংয়ে যে ডেটটি বলা হয়েছিল মনে আছে তো? বন্ধুরা, তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে মুভিটি দেখবে, কারণ এই মুভিটি প্রতিটি পরতে পরতে তোমার ব্রেইন নিয়ে খেলতে থাকবে। আর তুমি যদি কোনো একটা বিষয় মিস করো তাহলে পরের সিনটা তোমার মাথার উপর দিয়ে যাবে। এলাকার সবাই জানে প্রতি রাতে শুধুমাত্র তারাই এই রাস্তা দিয়ে বাড়িতে ফেরে। যাই হোক, প্রতি রাতের মতো আজও তারা বাসায় ফিরছে। হঠাৎ একটি ছেলে তাদের গাড়ির সামনে এসে পড়ে, আর কিছু বুঝে ওঠার আগেই তারা ওই ছেলেটির উপর গাড়ি চালিয়ে দেয়। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে তারা দেখতে পায় ছেলেটি মারা গিয়েছে। প্রবীণ তখন তাড়াতাড়ি ছেলেটিকে তাদের গাড়ির ডিক্কিতে উঠিয়ে নেয়, কারণ এই এলাকার সবাই জানে লেট নাইটে শুধুমাত্র তারা 3জনই এই রাস্তা দিয়ে বাড়িতে ফেরে। আর সকালবেলা কেউ রাস্তাতে ডেড বডি দেখতে পেলে অবশ্যই সন্দেহ করবে যে তারাই অ্যাক্সিডেন্টটি করেছে। তাই না থাকবে ডেড বডি আর না হবে অ্যাক্সিডেন্ট। প্রবীণের প্ল্যানটা ভালোই ছিল, কিন্তু এরই মধ্যে ঘটে যায় আরেকটা ঘটনা। কিছু দূর যেতেই ট্রাফিক পুলিশ তাদেরকে দাঁড় করায়। পুলিশ তাদের পেপার চেক করতে যাবে, তখনই তাদের শরীর ভেজা দেখে ট্রাফিক পুলিশের সন্দেহ হয়। তাই তাদেরকে বাইরে বের হতে বলে আর গাড়িটি সার্চ করার জন্য এগিয়ে যেতে থাকে। তখন তারা 3জন বন্ধুই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এখন কি করবে তারা বুঝে উঠতে পারছিল না। প্রবীণ তখন আর কোনো উপায় না পেয়ে ট্রাফিক পুলিশকেই মারতে শুরু করে, আর এক পর্যায়ে ট্রাফিক পুলিশকে মেরে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। যেটা দেখে তার বন্ধু মাদান এবং মনোজ অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ পুলিশেরা তাদের গাড়ির নাম্বার নোট করে নিয়েছে, আর আজ হোক বা কাল তাদেরকে ঠিকই খুঁজে বের করবে। প্রবীণ তখন বলে, ট্রাফিক পুলিশকে মারার জন্য কখনো ফাঁসি হবে না, আর গাড়ির নাম্বার যেহেতু চেন্নাইয়ের, তাই আমাদেরকে খুঁজে বের করতে পুলিশের 2 দিনের বেশি সময় লাগবে। এই সময়ের মধ্যে আমরা লাশটিকে অবশ্যই সরিয়ে ফেলবো। সারা জীবন জেলে কাটানোর থেকে 2-1 দিন জেলে থাকা অনেক ভালো। গুরুর মুখে ঘটনার এমন বিবরণ শুনে দীপক বলে, ছেলেগুলো অ্যাক্সিডেন্ট করেছিল এ কথাটা আমরা কোনো পুলিশ ফাইলেই রেকর্ড করিনি। তাহলে তুমি কিভাবে জানলে? গুরু বলে, আমি পুলিশ ফাইল দেখে নয়, ফিল্ড ওয়ার্ক করে জানতে পেরেছি। গুরুর ইন্টেলিজেন্সি দেখে দীপক ইমপ্রেস হয়ে যায়, আর গুরুকে সেই কেস সম্পর্কে বলতে শুরু করে। অ্যাক্সিডেন্টের পরদিন সকাল 9টায় দীপক পুলিশ স্টেশনে আসতেই জানতে পারে যে কৃষ নামের কোনো একটা ছেলে নিজেকে নিজেই গুলি করে আত্মহত্যা করেছে। আর একজন পেপার বয় ভোর 4টার সময় পেপার বিলি করতে গিয়ে একটা সাদা রঙের গাড়ির পাশে একটি লাশ দেখতে পেয়েছে। লাশের হাতে একটি গান আর মাথায় আঘাতের চিহ্ন। এরপর দীপক পেপার বয়ের নাম এবং ঠিকানা রেখে তাকে চলে যেতে বলে, কিন্তু কিছুক্ষণ পর কনস্টেবল এসে জানায় পেপার বয় নাকি বাইরে গিয়ে সেই সাদা রঙের গাড়িটি সামনে দেখতে পেয়েছে, আর সেটি নাকি এই মুহূর্তেই থানার সামনে থেকে বেরিয়ে গিয়েছে, যে গাড়িটির পাশে সে লাশটি দেখেছিল। তাহলে কি খুনি তাকে ফলো করছে? তাহলে কি এরপর আরও কেউ খুন হতে চলেছে?
জানতে হলে ভিডিওটি দেখতে থাকো। যাই হোক, কেসটি ইনভেস্টিগেশন করার জন্য 9:15 দীপক ভারতী পার্কের সামনে সেই ক্রাইম স্পটে যায় যেখানে লাশটি পাওয়া গিয়েছিল। স্পটে তেমন কোনো ক্লু না পেয়ে দীপক ফিরে আসছিল। তখনই গৌতম নামের একটি নতুন জয়েন করা কনস্টেবল দীপককে জানায় তার এখানকার 3জন লোকাল সেলের উপরে সন্দেহ হচ্ছে, কারণ তারাই শুধুমাত্র লেট নাইটে এই রাস্তা দিয়ে বাড়িতে ফেরে। বড় লোকের ছেলে হয় তারা রাস্তায় বিন্দাসভাবে চলাফেরা করে, এমনকি তাদের কাছে বন্দুক পর্যন্ত আছে। তাই তাদের সাথে মৃত ব্যক্তির কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। গৌতমের এমন ইনফরমেশন শুনে দীপক ইমপ্রেস হয়ে যায় আর গৌতমকে এই কেসে ইনভলভ করে নেয়। এরপর দীপক সেই 3টি ছেলের বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য যায়, কিন্তু সে এখানে একটা আলাদা চাল চালে। দীপক বলে, তোমাদের পাশের বাসায় গতরাতে ডাকাতি হয়েছে, সেটার ইনভেস্টিগেশন করার জন্যই আমরা এসেছি। তখন প্রবীণ, মাদান এবং মনোজের ঘর সার্চ করে, কিন্তু সন্দেহজনক কিছুই পায় না। এরপর তারা বেরিয়ে যাচ্ছিল, তখনই দীপকের প্রবীণের গাড়িটি দেখে সন্দেহ হয়, তাই সে গাড়ির চাবিটি চায়। প্রবীণ, মাদান এবং মনোজ 3জনই খুব ভয় পেয়ে যায়, কারণ লাশটি তারা গাড়ির ডিক্কিতেই রেখেছিল। তাই তারা কোনোভাবেই চাবিটি দিতে চাচ্ছিল না। কিন্তু দীপক তখন দেখে গাড়ির সব তালায় আসলে খোলা রয়েছে, আর ডিক্কি খুলে দেখতে পাই সেখানে আসলে কিছুই নেই। এখন প্রশ্ন হলো, লাশটি তাহলে গেল কোথায়? এই একই প্রশ্ন প্রবীণ, মাদান এবং মনোজের মনেও চলছিল, কারণ তারা তো এখনো পর্যন্ত গাড়ি থেকে লাশটি সরায়নি। তাহলে লাশটি কোথায় গেল, এটা আমরা একটু পরেই জানতে পারবো। তার আগে বন্ধুরা, ভিডিওটি এখনও দেখছো, তার মানে অবশ্যই ভিডিওটি তোমার ভালো লাগছে। তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আশা করি তুমি সেটা অবশ্যই করবে। দীপক পুলিশ স্টেশনে ফিরছিল, তখনই তার কাছে আরেকটি কল আসে। সারোজা অ্যাপার্টমেন্টে নাকি আরও একটি ক্রাইম হয়েছে। সকাল 10টায় দীপক সেখানে পৌঁছায় আর জানতে পারে শ্রুতি নামের একটি মেয়ে মিসিং হয়েছে। আর এই শ্রুতি আসলে সেই মেয়ে যাকে আমরা গল্পের শুরুতে একটি ছেলের সাথে এই ফ্ল্যাটে দেখেছিলাম। যাই হোক, শ্রুতির ঘরে তেমন কোনো এভিডেন্স ছিল না, কিন্তু ভাবনার বিষয় হচ্ছে দেওয়ালে একটা রক্তের দাগ দেখা যাচ্ছে। পুলিশ স্টেশনে প্রথমে কল করেছিল শ্রুতির নেইবর গণেশ। গণেশ জানায় সে প্রথমে কল করলেও প্রথমে দেখেছিল বৈষ্ণবী নামের একটি মেয়ে। বৈষ্ণবী শ্রুতির বেস্ট ফ্রেন্ড, প্রায় প্রতিদিনই সে শ্রুতির বাড়িতে আসে, এমনকি তার এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিও তার কাছে আছে। আর আজ সকাল 6টায় এসে সে দেখেছিল শ্রুতির ফ্ল্যাটের দরজাটি খোলা ছিল, কিন্তু শ্রুতি ভেতরে ছিল না। দেওয়ালের রক্ত দেখে সে ভয় পেয়ে পুলিশকে কল করতে বলেছিল, আর গণেশ তাই তার কথা মতো কল করেছিল। দীপক আরও কিছুটা ইনভেস্টিগেশন করে জানতে পারে শ্রুতি কয়েকদিন আগে মানু নামের একটি ছেলের নামে থানায় ইভটিজিংয়ের অভিযোগ করেছিল। দীপক তখন মানু নামের সেই ছেলেটির অ্যাড্রেসে গিয়ে দেখতে পায় এটা আর কোথাও নয়, বরং সেই 3জন ছেলের বাসা, আর মনোজি হচ্ছে মানু। দীপক এখানে সেই পেপারওয়ালা ছেলেটিকেও দেখতে পায়। তার মানে শহরে যে 2টি ক্রাইম হয়ে গিয়েছে, এগুলোর সাথে তাদের অবশ্যই কোনো কানেকশন আছে। এখন প্রশ্ন থাকে, মানুর বিরুদ্ধে অভিযোগ করা মেয়েটি হচ্ছে শ্রুতি, যে এখন মিসিং। আর শ্রুতির সাথে বার্থডে সেলিব্রেট করা ছেলেটা খুন হয়েছিল, আর ডেড বডি পুলিশ পেয়েছে। তাহলে মাস্ক পরা সেই খুনিটাই শ্রুতিকে কিডন্যাপ করেছে। আর তার থেকে বড় প্রশ্ন হলো, মাস্ক পরা ছেলেটা আসলে কে? আর পেপার বয় লোকটি প্রবীণ, মাদান এবং মনোজদের বাড়িতে কি করছে? যার উত্তর জানতে হলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। যাই হোক, দীপক তখন তাদের 3জনকে থানায় নিয়ে আসে আর মানুর কাছে জিজ্ঞাসা করে সে শ্রুতির নামের কাউকে চেনে কিনা। মানু বলে, হ্যাঁ চিনি। দীপক বলে, শ্রুতি তোমার নামে ইভটিজিংয়ের কেস করেছে, এটা কি ঠিক? মানু বলে, আমরা 3 বন্ধু একদিন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, তখন শ্রুতি নিজের স্কুটি নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। শ্রুতি তখন সরি বলে চলে যায়। তাহলে এই ঘটনার জন্য সে আবার আমার নামে ইভটিজিংয়ের কেস কেন করবে? দীপকের এমনভাবে প্রশ্ন করা দেখে পাশে থেকে প্রবীণ বলে, স্যার, আমাদেরকে থানায় তুলে আনা হয়েছে, এসব কিছুর সাথে আমাদের কি সম্পর্ক? দীপক বলে, যাক, অ্যাটলিস্ট তুমি স্যার শব্দটি তো বলেছ। তোমাদের অ্যাপার্টমেন্টের সামনে শ্রুতি নামের একটি মেয়ে মিসিং হয়েছে, যে তোমার বন্ধু মনোজের বিরুদ্ধে ইভটিজিংয়ের কেস করেছে। তাহলে তোমাদেরকে থানায় এনে ইনভেস্টিগেশন করা জরুরি নয় কি? এখানে বলে রাখি, প্রবীণ কখনোই দীপককে স্যার বলে সম্বোধন করছিল না। এখন কেন সে এমনটা করছিল না, সেটা আমরা মুভির শেষে গিয়ে জানতে পারবো। এরই মধ্যে ফরেনসিক্স থেকে খবর আসে সেই সুইসাইড কেসের ছেলেটি অর্থাৎ ক্রিস, তার শরীরে যে বুলেটটি পাওয়া গিয়েছে, এই একই বুলেট পুলিশেরাও ব্যবহার করে। এখন কেসে নতুন একটা মোড় চলে আসে। তাহলে কি পুলিশ ডিপার্টমেন্টের কেউ ক্রিস মার্ডারের সাথে জড়িত আছে? এরপর দীপক আরও জানতে পারে শ্রুতির বাড়ির দেওয়ালের যে রক্তটা পাওয়া গিয়েছিল সেটা বি পজিটিভ, কিন্তু শ্রুতির ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ। তার মানে দেওয়ালে লেগে থাকা রক্তটা অন্য কারোর ছিল। এরই মাঝে কনস্টেবল গৌতম এসে জানায় এই অ্যাপার্টমেন্টের একজন লোক রিসেন্টলি শ্রুতিকে একটি ছেলের সাথে দেখেছিল, আর জিজ্ঞাসা করাতে শ্রুতি জানিয়েছিল এটা তার ফিয়ন্সে। দীপক তখন ক্রিসের আইডি কার্ডে দেখতে পায় তার রক্তের গ্রুপও বি পজিটিভ। তাই গৌতম তখন ক্রিসের আইডি কার্ডটি লোকটিকে দেখায়,
লোকটি জানায় সেদিন সে এমন একটি ছেলেকেই শ্রুতির সাথে দেখেছিল। এরপর দীপক তার টিমকে নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাবে। তখনই সেখানে কয়েকটি ছেলেকে দেখতে পায় যারা একটি শর্ট ফিল্মের শুটিং করছে। ছেলেগুলো জানায় তারা কিছুদিন যাবৎ এখানেই শর্ট ফিল্মের শুটিং করছে, তাই দীপক তাদের ক্যামেরা নিয়ে নেয় আর বলে পরবর্তী দিন যাতে তারা থানা থেকে ক্যামেরাটি নিয়ে আসে। থানায় আসতেই দীপক জানতে পারে ক্রিসের বাবা ক্রিসের মিসিং রিপোর্ট করাতে এসেছে। তিনি নিজেও একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিলেন। ক্রিসের বাবা শ্রীরাম তখন বলে ক্রিস সাধারণত রাত 9টার আগে বাড়িতে ফিরে আসে, কিন্তু কয়েকদিন হয়ে গেল সে বাড়িতে ফেরেনি। এমনকি তার মোবাইলেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই বাড়িতে ওর মা অনেক টেনশন করছে, এজন্যই সে মিসিং রিপোর্ট লেখাতে এসেছে। দীপক তখন খুবই দুঃখের সাথে ক্রিসের খুনের ব্যাপারে জানায় অলরেডি যেটা ইনভেস্টিগেশন চলছে। শুনে শ্রীরাম এক মুহূর্তের জন্য ঢলে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায় আর বাড়িতে চলে যায়। দীপক তখন বাড়িতে গিয়ে জানতে পারে তার বাড়ির সামনে সাদা রঙের সেই গাড়িটি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল আর সে আসার কিছুক্ষণ আগেই এখান থেকে বেরিয়ে গিয়েছে। দীপক বিষয়টা নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু ঠিক তখনই তার ফোনে আরেকটা কল আসে। ছেলেগুলো নিজেদের ক্যামেরা নেওয়ার জন্য থানায় এসেছে। দীপক বলে ছেলেগুলোকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। ছেলেগুলো দীপকের বাড়িতে এসে ক্যামেরা ফিরিয়ে নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে। তখন দীপক বলে আমি ক্যামেরাটা তোমাদেরকে দিয়ে দেব, তার আগে তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা শর্ট ফিল্মের রেকর্ড করছিলে, কোনো মেয়ের ভিডিও নয়। ছেলেগুলো তখন ক্যামেরায় রেকর্ড হওয়া কিছু ভিডিও দীপককে দেখাতে শুরু করে। একটি ভিডিওর মধ্যে দীপক তখন দেখতে পায় বৈষ্ণবী রাত 11টার সময় শ্রুতির বাসায় ঢুকেছে, কিন্তু সে তার বয়ানে বলেছিল সে সকাল 6:45-এ নাকি শ্রুতির বাড়িতে এসেছিল। তার মানে সে মিথ্যা কথা বলেছে। তাই এবার দীপক আর তার টিম বৈষ্ণবীর সাথে দেখা করার জন্য গণেশ নামের একটি ছেলের অ্যাপার্টমেন্টে যায়, যেখানে বৈষ্ণবী উঠেছিল। গণেশ তখন জানায় বৈষ্ণবী নাকি এইমাত্র নিচে হাঁটতে গিয়েছে, কিন্তু এখন ঘড়িতে রাত 10টা। এত রাতে বৈষ্ণবী নিচে হাঁটতে গিয়েছে শুনে তোমার মতো দীপকেরও সন্দেহ হয়েছিল। দীপক তখন বৈষ্ণবীকে কল করলে দীপকের ভয়েস শুনে বৈষ্ণবী কল কেটে দেয়। দীপক তখন পুরো টিম নিয়ে বাস স্টপে বৈষ্ণবীকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বৈষ্ণবীকে তারা খুঁজে পায় না, কিন্তু বৈষ্ণবী বাস স্টপে বসে বাসের জন্যই অপেক্ষা করছে। যাই হোক, বৈষ্ণবীকে তারা খুঁজে না পেয়ে থানার দিকে ফিরছিল। দীপক তখন গৌতমের কাছে জিজ্ঞাসা করে কেসের এই স্টেজে এসে কার ওপর তোমার সন্দেহ হচ্ছে? গৌতম জানায় স্যার, আমার একটি ছেলেকে সন্দেহ হচ্ছে। ছেলেটির নাম প্রবীণ। আমি প্রবীণের বিষয়ে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করেছি আর জানতে পারলাম প্রবীণ অত্যন্ত অভদ্র একটি ছেলে, রাতভর বাইরে থাকে আর বাবা মায়ের টাকা ধ্বংস করছে। আমার সন্দেহ হচ্ছে শ্রুতি প্রবীণ ভেবে ভুল করে মানুর নামে কমপ্লেন করেছে। প্রবীণ তার বন্ধুদেরকে না জানিয়ে শ্রুতিকে উত্তপ্ত করত। এর মধ্যে হঠাৎ দীপক রাস্তায় জখম অবস্থায় মানুকে দেখতে পায়। দীপক মানুকে জিজ্ঞাসা করে এত রাতে সে এই অবস্থায় কোথায় যাচ্ছে। মানু তখন জানায় সে থানাতে যাচ্ছে। মানু তখন দীপককে সব বলতে শুরু করে। সেদিন রাতে আমরা 3জন বাড়িতে ফিরছিলাম, তখন হঠাৎ করে একটি ছেলে আমাদের গাড়ির সামনে এসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি আমাদের গাড়িতে ধাক্কা খায় আর স্পটেই মারা যায়। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু ফেসে যাওয়ার ভয়ে প্রবীণ তখন লাশটিকে তার গাড়ির ডিক্কিতে উঠিয়ে রেখেছিল। আজ সকালে আপনি যখন গাড়ির ডিক্কি খুললেন তখন আমরা সবাই ভয় পেয়ে যাই, কারণ লাশটি সেখানেই ছিল। কিন্তু ডিক্কি খুলে যখন সেখানে কিছুই ছিল না, তখন আমরা সবাই খুব অবাক হয়ে যাই। আপনি চলে যাওয়ার পর প্রবীণ বলে আমরা 3জন ছাড়া এই ঘটনাটি চতুর্থ কেউ অবশ্যই দেখেছে, তাই বাড়িতে আসার পর সে গাড়ি থেকে লাশটি সরিয়ে নিয়েছে আর এখন সে আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। তখনই সেখানে সেই পেপার বয় চলে আসে আর বলে স্যার, আজ সকালে আমি যখন পেপার ডেলিভারির জন্য গিয়েছিলাম তখন একটা সাদা রঙের গাড়ির পাশে একটি লাশ দেখতে পেয়েছিলাম। এরপর সেখানে লুকিয়ে আমি দেখতে পাই আপনারা 3জন লাশটিকে আপনাদের গাড়ির ডিক্কিতে উঠালেন আর ওখান থেকে চলে গেলেন। যাই হোক, আমি অনেক ভালো লোক, তাই আমি পুলিশদেরকে কিছুই জানাইনি, এমনকি জানাবও না পর্যন্ত। কিন্তু আমার ভালোর জন্য 10 লাখ টাকা তো দিতেই হবে। এই কথাগুলো শুনে প্রবীণ ব্যাংকে গিয়ে কিছু টাকা নিয়ে আসে আর পেপারওয়ালাকে দেয় আর বলে বাকি টাকাটা সে পরে দিয়ে দেবে। এরই মধ্যে আপনারা চলে এসেছিলেন। অর্থাৎ দীপক প্রথম যেদিন তাদের বাড়িতে গিয়েছিল তখন পেপার বয়কে ওই 3জন ছেলের সাথে তাদের বাড়িতেই দেখেছিল। প্রবীণ, মাদান আর মনোজ বাড়ি ফেরার পর থেকে পেপার বয় ছেলেটি তাদেরকে অনবরত ব্ল্যাকমেল করে যাচ্ছে। এজন্যই মানু নিজে থেকেই দীপককে সবকিছু জানাতে এসেছে যে সেদিন রাতে অ্যাক্সিডেন্টটা তারা ইন্টেনশনালি করেনি। সবকিছু শুনে দীপক মানুকে বাড়িতে চলে যেতে বলে আর সে যে এগুলো জানিয়েছে সেটা তার বন্ধুদের সাথে শেয়ার করতে নিষেধ করে। মানু চলে যাওয়ার পর দীপক গৌতমকে বলে গৌতম, এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে বলো তো। গৌতম বলতে শুরু করে ঠিক রাত 11টায় বৈষ্ণবী শ্রুতির বাসায় আসে।
অন্যদিকে সকাল 2:45 নাগাদ এই তিনজনের গাড়ির নিচে একজন অ্যাক্সিডেন্ট করে, কিন্তু এর আগেই ক্রিশকে কেউ গুলি করে চলে যায়। কিন্তু অন্যদিকে বৈষ্ণবী আমাদেরকে বলেছিল সে 6:45-এ শ্রুতির বাসায় এসেছিল, আর ফাইনালি আজকে 10টা নাগাদ বৈষ্ণবী পালিয়ে যায়। এখন প্রশ্ন থাকে বৈষ্ণবী আমাদেরকে মিথ্যা কেন বলল। নেক্সট ডে সকাল 10টার দিকে দীপক আর গৌতম সেই পেপারওয়ালার বাড়িতে যায়, কিন্তু তার কাছ থেকে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায় না। এরপর তারা কন্ট্রোল রুমে গিয়ে সেই সাদা গাড়িটি ট্রেস করার চেষ্টা করছিল। তখন দীপক গৌতমকে বলে, গৌতম, আমি তোমাকে আমার ইমাজিনেশন থেকে গল্পগুলো বলছি, হয়তো এই ইনসিডেন্টটি এইভাবেই হয়েছিল। তুমি এটাকে দীপকস থিওরি বলতে পারো। 2 জুলাই ক্রিশ আর শ্রুতি বার্থডে সেলিব্রেট করছিল। এর মাঝে সাদা গাড়ি নিয়ে একজন অজ্ঞাত ব্যক্তি উপস্থিত হয়। হয়তো ওই মুহূর্তে শ্রুতির ফ্ল্যাটে তৃতীয় কেউ ছিল, হয়তোবা বৈষ্ণবীর বয়ফ্রেন্ডও হতে পারে। এরপর খুনি ফ্ল্যাটে ঢুকে ক্রিশকে মারে আর তার রক্ত দেওয়ালে গিয়ে লাগে। এরপর খুনি শ্রুতিকে গান পয়েন্টে রাখে, আর ঠিক সেই সময়ই বৈষ্ণবী শ্রুতির ফ্ল্যাটে প্রবেশ করে। তাই খুনি বৈষ্ণবীকে থ্রেট দিয়ে এসব কিছু গোপন রাখতে বলে। এরপর বৈষ্ণবীকে ছেড়ে বাকি 3জনকে গান পয়েন্টে রেখে সাদা রঙের গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। পথে ক্রিশ পালানোর চেষ্টা করে, আর তখনই কিলার পেছন থেকে ক্রিশকে গুলি করে আর তার হাতে গানটি রেখে ব্যাপারটিকে সুইসাইডের রূপ দেয়। এর মাঝে বৈষ্ণবীর বয়ফ্রেন্ড পার্কের গেট টপকে পালানোর চেষ্টা করে, তাই কিলার তাকে ফলো করতে থাকে। পথে প্রবীণের কারের সামনে এসে বৈষ্ণবীর বয়ফ্রেন্ড ধাক্কা খায়, তাই তারা 3জন ভয়ে বৈষ্ণবীর বয়ফ্রেন্ডের বডিটা তাদের গাড়ির ডিক্কিতে উঠিয়ে বাসায় নিয়ে আসে, যেটা কিলার অবশ্যই ক্লিয়ার দেখেছিল আর সুযোগ পেয়ে লাশটিকে নিজের গাড়িতে সরিয়ে নিয়েছে। আর এটাই হয়তো সেই হোয়াইট কার যেটা সেই পেপার বয় যেতে দেখেছিল, আর আমাদের সেই গাড়িটাকে খুঁজে বের করতে হবে, তাহলে শ্রুতি আর বৈষ্ণবীর বয়ফ্রেন্ডকেও পাওয়া যাবে। তখনই কন্ট্রোল রুমে একটা ফোন আসে। শহরের পাশের ঝিলে সাদা রঙের একটি গাড়ি থেকে কেউ একজন কিছু একটা ফেলে চলে যাচ্ছে। সাথে সাথে দীপক আর গৌতম সেখানে যায়, কিন্তু ঝিলের আশেপাশে কোনো সাদা রঙের গাড়ি দেখতে পায় না। তখন তারা ফিরে আসার সময় সেই সাদা রঙের গাড়িটিকে দেখতে পায়। দীপক গৌতমকে বলে গাড়িটিকে ফলো করার জন্য। এরপর গাড়িটিকে ফলো করতে করতে এক পর্যায়ে দীপকের গাড়ি একটা ব্রিজের সাথে ধাক্কা দেয়, আর সেখানে তার অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টেই দীপকের একটি পা নষ্ট হয়ে যায়, আর গৌতমের পুরো চেহারাটাই ঝলসে যায়। এর কয়েক মাস পর পুলিশ কেসটি বন্ধ করে দেয়, আর পুলিশ লিখে দেয় যে কিডন্যাপার মানু নামের একটি ছেলে, আর পুলিশ মানুকে খুঁজছে। সিন প্রেজেন্টে শিফট হয়, আর আমরা দীপককে কাঁদতে দেখি। তার সারা জীবনের আফসোস থেকে গিয়েছে, কিলারকে সে এখনো পর্যন্ত জানতে পারেনি। এরপর দীপক কিছু জিনিস রাখার জন্য নিজের রুমে যায়। তখনই কনস্টেবল রাজায়ার কল আসে। রাজায়া বলে, আমি খুবই দুঃখিত স্যার, কারণ আমার ছেলে গুরু আজ যেতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, গুরু যদি না আসতে পারে তাহলে এতক্ষণ ধরে দীপক কার সাথে কথা বলছে? কথাটি শুনে দীপক নিজের গান নিয়ে বাইরে বেরিয়ে যায়, আর ছেলেটিকে জিজ্ঞাসা করে, কে তুমি? ছেলেটি বলে, আপনি যদি আরও আগে জিজ্ঞেস করতেন তাহলে আমাকে বসে বসে এতগুলো কাহিনী শুনতে হতো না। এই বলে সে নিজেও একটি গান বের করে আর দীপকের দিকে তাক করে। এবার ছেলেটি বলে, আমি ক্রিশের ভাই, আর আমি জানি আপনি ভালো করেই জানেন কিলার আসলে কে। আমি জানতে চাই আপনি কেন কিলারকে অ্যারেস্ট করেননি। আমার ন্যায় বিচার চাই। দীপক আবার বলতে শুরু করে। অ্যাক্সিডেন্টের কিছুদিন পর বৈষ্ণবী হাসপাতালে আসে আর বলে সেদিন সে জরুরি কিছু কাজের জন্য শহরের বাইরে চলে গিয়েছিল, কিন্তু এখন সে আবার ফিরে এসেছে আর কিছু কথা সে দীপককে বলতে চায়। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। এখন জানা যায় আসল সত্যটা কি ছিল। বৈষ্ণবী ঠিক 11টার সময় শ্রুতির বাসার সামনে গিয়ে দেখে শ্রুতির বাসার সামনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে। একজনের নাম ক্রিশ আর একজন প্রেম। প্রেম বলে সে শ্রুতির বেস্ট ফ্রেন্ড, আজ শ্রুতির বার্থডে, তাই সে শ্রুতিকে উইশ করতে এসেছে। বৈষ্ণবীর কাছে যেহেতু শ্রুতির ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি ছিল, তাই সে তাদের দুজনকে নিয়ে শ্রুতির ফ্ল্যাটে প্রবেশ করে। শ্রুতি বাথরুম থেকে বেরিয়ে ক্রিশকে দেখে অনেক বেশি রেগে যায়। তোমার সাহস কি করে হয় আমার বাসায় আসার? এখনই তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। কথাগুলো শুনে ক্রিশ গান বের করে, আর তখন আমরা জানতে পারি ক্রিশ ছেলেটি যখন শ্রুতিকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিল, সেদিন সে নিজের নাম ক্রিশ না বলে মানু বলেছিল, আর তাই শ্রুতি ক্রিশের নামে কেস ফাইল না করে মানু নামের ছেলেটির নামে কেস ফাইল করেছিল। এর মধ্যে শ্রুতির বয়ফ্রেন্ড রাজীব তাদের বাসায় আসে। রাজীব ফ্ল্যাটে ঢুকতেই ক্রিশ আর প্রেম রাজীবকে বেধড়ক মারতে শুরু করে। এক পর্যায়ে রাজীব জ্ঞান হারিয়ে ফেলে। এর মধ্যেই শ্রুতি একটা ছুরি নিয়ে ক্রিশকে আঘাত করে, আর ক্রিশের রক্ত পেছনের ওয়ালে গিয়ে লাগে। এরপর ক্রিশ শ্রুতিকে রেপ করে, যা তার বন্ধু প্রেম ভিডিও করছিল। ক্রিশ শ্রুতিকে থ্রেট দেয়, সে যদি পুলিশের সামনে মুখ খোলে তাহলে তার ভিডিও সে ভাইরাল করে দেবে। তারা শ্রুতিকে টানতে টানতে নিজেদের গাড়িতে নিয়ে যায়। তাহলে এবার শ্রুতির ফ্ল্যাটে আর কে থাকলো? বৈষ্ণবী আর রাজীব। গাড়িতে নিয়ে আসার সময় এবার প্রেম ও শ্রুতিকে ধর্ষণ করতে থাকে, কিন্তু এর মাঝেই রাজীব চলে আসে।
এবার রাজীব আর ক্রিসের মাঝে অনেকটা ফাইট হয়। এর মাঝে ক্রিস পকেট থেকে তার গান বের করে, কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে রাজীব ক্রিসকেই সেই গান দিয়ে শ্যুট করে ফেলে। এরই মাঝে প্রেম পালানোর চেষ্টা করলে রাজীব গান ক্রিসের হাতে রেখে প্রেমকে ধাওয়া করতে থাকে। আর তখনই সেই পেপার বয় রাস্তা দিয়ে যাচ্ছিল, আর সে ক্রিসের লাশটি দেখতে পায়। সে শ্রুতিকে দেখতে পায় না, কারণ শ্রুতি তখন গাড়ির মধ্যে অজ্ঞান অবস্থাতে ছিল। অন্যদিকে প্রেম যখন বাঁচার জন্য দৌড়াচ্ছিল, তখনই সে প্রবীণের গাড়ির সামনে চলে আসে, আর সেখানেই অ্যাক্সিডেন্ট করে সে মারা যায়। এরপর আমরা সবাই জানি প্রবীণ আর তার বন্ধুরা লাশটি ডিকিতে রেখেছিল, যা রাজীব লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর পেপার বয় যাওয়ার পর সেই সাদা গাড়িতে গিয়ে বসে। এরপর সে প্রবীণদের গাড়ি ফলো করতে থাকে এবং সুযোগ পেয়ে প্রেমের লাশটি নিজের গাড়ির ডিক্কিতে রেখে দেয়। এরপর রাজীব বৈষ্ণবীকে কল করে, আর বৈষ্ণবীকে বলে, তুমি ঠিক 6:45-এ শ্রুতির বাড়িতে যাবে, আর তখন শ্রুতিকে না পাওয়ার নাটক করে পুলিশদেরকে কল করবে। পুলিশ যখন এই কেসটি নিয়ে ইনভেস্টিগেশন করবে, তখন আমি তোমাকে আর শ্রুতিকে নাসিতে পাঠিয়ে দেব, আমাকেও তোমরা নাসিকেই পাবে। এরপর সিন আবারও প্রেজেন্টে শিফট হয়, আর দীপক ছেলেটিকে বলে, আমি যতটুকু জানি ক্রিসের কোনো ভাই নেই, সত্যি করে বলো তুমি কে। আর তখন আমরা জানতে পারি ছেলেটি আসলে গৌতম। সেই রাতে অ্যাক্সিডেন্টের পর গৌতমের মুখ পুড়ে গিয়েছিল, আর ডাক্তার গৌতমের প্লাস্টিক সার্জারি করে ধীরে ধীরে সুস্থ করে। কিন্তু গৌতমের মনে তখন আগুন জ্বলছিল। গৌতম ভাবতে লাগলো সেই রাতে দীপক কেন কিলারের চেহারা দেখেও তাকে গ্রেপ্তারও করেনি, এমনকি তাকে শাস্তির আওতায়ও আনেনি। কিন্তু দীপক গান পয়েন্টে থেকেও তখন অনেক খুশি হয়, আর বলে, গৌতম তুমি বেঁচে আছো, তুমি আগে যদি বলতে তাহলে আমি তোমার কাছে সবকিছুই এমনিতেই বলে দিতাম, তোমার আর আমার উপরে গান পয়েন্ট করার দরকার হতো না। গৌতম বলে, আমিও এই কেসটির জন্য নিজের জীবন বাজি রেখেছিলাম, যার ফলে আজ আমি নিজের রূপের বদলে প্লাস্টিক সার্জারি করে অন্য রূপ নিয়ে বাঁচতে হচ্ছে। আমি নিজেই কয়েকদিন আগে আপনার বাড়িতে এসেছিলাম, আর এসে দেখেছিলাম আপনি সেই কিলারের সাথেই বসে আছেন। হ্যাঁ, আমি আপনাকে রাজীবের সাথে এখানেই বসে থাকতে দেখেছি। সেদিন আমার হাতে গান থাকলে সেদিনই আমি তাকে শ্যুট করতাম, কিন্তু আমি আপনার মুখ থেকে কথাগুলো জানতে চাচ্ছিলাম। আমি জানি আপনি জেনে শুনেই সেদিন আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন। কথাগুলো শুনে দীপক দীর্ঘশ্বাস ফেলে, আর বলে, সেদিন তুমি আমাকে যার সাথে দেখেছিলে সে রাজীব, আর সে আমার সন্তান। দীপক তখন আরও বলে, শ্রুতি আর রাজীব দুজনেই এখন অনেক সুখে আছে। কিন্তু দীপকের কথা শেষ না হতেই গৌতম দীপককে শ্যুট করে দেয়। সাথে সাথেই সেখানে পুলিশ চলে আসে, আর গৌতমের উপর পুলিশ ফায়ার করতে থাকে। এরপর আমরা রাজীবের কিছু কথা জানতে পারি। সেদিন ওই ইনসিডেন্টের পর রাজীব দীপককে কল করতে থাকে, কিন্তু সেদিন দীপকের ফোন সুইচ অফ ছিল। আর কেন সেটা সুইচ অফ ছিল সেটা মনে আছে তো? আর যেদিন বৈষ্ণবীকে ধরার জন্য দীপক আর গৌতম বাস্তবে যায়, সেদিন দীপক রাজীবকে হোয়াইট কারের মধ্যে দেখে ফেলেছিল। দীপক নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য নিজের সততাটাকে বলি দেয়, আর একজন পিতার দায়িত্ব পালন করে। আর মুভির শুরুতে আমরা যেই মাস্ক পরা মানুষটাকে দেখেছিলাম, তা আসলে ছিল দীপকের থিওরির অংশ। দীপকের থিওরি দিয়ে মুভি শুরু করা হয়, কিন্তু রিয়েলিটি আসলে কতটা আলাদা তা আমরা জানতে পারি মুভির শেষে এসে। এখানে রাজীব কোনো অন্যায় করেনি, তাই তাকে বাঁচাতে তার বাবা দীপক যেটা করেছে সেটা বাবার জায়গা থেকে 100% সঠিক করেছে। কিন্তু সে নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে গৌতমের সাথে যেটা হয়েছে সেটা গৌতমের দিক থেকে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, কারণ সে নিজের সব কিছু হারিয়েছে দীপকের একটা সিদ্ধান্তের জন্য। যাই হোক, সিনেমার প্রতি পদে পদে সাসপেন্স আর টুইস্ট আসলেই প্রশংসার যোগ্য। আপনার মতে আসলে দীপক ঠিক করেছে কিনা সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো।